আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে স্বাগত জানাচ্ছি পড়ালেখার নিয়মিত আয়োজন আরেকটি লাইভ ক্লাসে এবং যথারীতি আমি আনোয়ার কবির হাজির হয়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্য বাংলার একটি বিশেষ শাখা নাটক এবং সেই নাটকটি হচ্ছে সিরাজউদ্দৌলা। আমরা সিরাজউদ্দৌলার উপর একাধিক ক্লাস নিয়েছি ইতিপূর্বে এবং আজকেও সিরাজউদ্দৌলার পরবর্তী অংশটি আমি তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই আমি তোমাদের কাছ থেকে যে বিষয়টি প্রত্যাশা করব সেটা হলো তোমরা যেখান থেকে আমার সাথে যুক্ত হয়েছো প্রত্যেকেই একবার করে ক্লাসটি শেয়ার করে দিবা এবং তোমাদের কাছের কিংবা দূরের বন্ধুদের বান্ধবীদের মেনশন করে দিবা। প্রচণ্ড তপ্ত গরম, আসলে এই তপ্ত গরমের মধ্যে তোমাদের সকলের প্রতি উষ্ণ ভালোবাসা রেখে আমি ক্লাসটি শুরু করতে যাচ্ছি। ভালোবাসা ছড়িয়ে পড়ুক হৃদয় থেকে হৃদয়ে, সারা বিশ্ব ভালোবাসাময় হোক। আশা রাখছি প্রত্যেকে অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো। ক্লাসটি প্রত্যেকে শেয়ার করে দাও এবং বন্ধু বান্ধবী যারা আছে সবাইকে মেনশন করে দাও। আরেকটি বিষয় আমি দেখতে চাই, আজকে তোমরা কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছো আমার সাথে, আজকের ক্লাসটিতে কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছো একটু কমেন্ট করে জানাও তো দেখি। আনিকা বলছে ভাই আপনার ক্লাস অনেক মিস করছি। আচ্ছা ঠিক আছে, যুক্ত থাকো ক্লাসে। আচ্ছা, মিসবা বলছে চট্টগ্রাম 2 নম্বর গেট থেকে। এরপর বাকিদের কি খবর দেখি তো। আমরা কি পড়তেছিলাম যেন, নাটক পড়তেছিলাম। কেমন ততক্ষণে তোমরা কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছো এটা লিখবা। পাশাপাশি জনে মেনশন করে দিবা। কি করে দিবা? জনে মেনশন করে দিবা, শেয়ার করে দিবা। হ্যাঁ, যাতে আমাদের যে পড়ালেখার পরিবারটা 56,000 বর্গ মাইলের একবার প্রত্যেকটা কোনায় কোনায় পৌঁছে যায়, প্রত্যেকটা শিক্ষার্থীর হৃদয়ের মধ্যে যেন আমাদের যে ধ্বনি প্রতিধ্বনি এটা যেন বাজে তোমাদের মধ্য দিয়ে। ওয়ালাইকুম আসসালাম আকিব। আচ্ছা, সিলেট থেকে যুক্ত হয়েছি, সুনামগঞ্জ, ময়মনসিংহ, শরীয়তপুর, সীতাকুণ্ড, তারপর বাকি কারা কি রয়েছে, গাজীপুর থেকে। ওকে, রামকৃষ্ণ ডিগ্রি কলেজ, এটা কোথায় আমি চিনি না অবশ্য। মেহেরপুর থেকে, আচ্ছা, বাংলাদেশের প্রথম যে রাজধানী মেহেরপুর থেকে যুক্ত হয়েছে সালেহা সুলতান আলিমা। সত্যের সন্ধান চট্টগ্রাম চকবাজার থেকে, গাইবান্ধা থেকে, মাশাআল্লাহ গাইবান্ধা, মাদারীপুর, অনেক অনেক দূর থেকে যুক্ত হয়েছে আমাদের সাথে। সারা বাংলাদেশের শিক্ষার্থীরা আমাদের সাথে যুক্ত হচ্ছে, এটা আসলে আমাদের সবচেয়ে বড় পাওয়া। জান্না বলছে চট্টগ্রাম থেকে, ইমরান বলছে টাঙ্গাইল থেকে, মাদারীপুর থেকে অনেক শিক্ষার্থী যুক্ত হয়েছে মাশাআল্লাহ। টাঙ্গাইল, চট্টগ্রাম রাঙ্গুনিয়া থেকে যুক্ত হয়েছে মামুনুল হক। মামুন, দেখি চট্টগ্রামের রাঙ্গুনিয়াতে যেন সকল স্টুডেন্টের কাছে পড়ালেখা চলে যায়, ওইভাবে একবার মেনশন করে দাও কেমন। মাইমুনা সিদ্দিকা বলছে ঢাকা থেকে, আমাদের রাজধানী। ওকে মাইমুনা, তুমিও মেনশন করে দাও তো দেখি। প্রিন্স এম বলতে স্যার আপনি কোন জায়গা থেকে? আমি বাংলাদেশের যে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম থেকে তোমাদের সাথে যুক্ত হয়েছে, তোমাদের মাঝে ভালোবাসা বিলিয়ে দিতে। কারণ চট্টগ্রাম মানুষের মন অনেক বড়, তাদের ভালোবাসা অনেক বেশি নিরেট, একেবারে পবিত্র। ওকে, এই ভালোবাসা সবার মাঝে ছড়িয়ে দিতে যুক্ত হয়েছে তোমাদের সাথে। ওকে, তাহলে আর দেরি না করি আমাদের আলোচনায় চলে যাই। আমি মেবি গত ক্লাসে তোমাদেরকে পড়িয়েছিলাম, হলো নবাব কলকাতা আক্রমণ করেছে এবং কলকাতা আক্রমণ করার পর সেখানে উমিচাঁদকে বন্দি রাখা হয়েছিল আগে থেকেই, এবং জর্জ নামে একজন ব্যক্তি বলেছিল যে ক্ল্যাটন এবং পালাই গেছে, ক্ল্যাটন এবং রজার ড্রেক পালাই গেছে। তখন হলওয়েল সন্ধির নিশানা উড়াইতে বলে এবং সন্ধির নিশানা উড়াতেই নবাব ফোর্ট উইলিয়াম দুর্গে কি করেছে,
তিনি প্রবেশ করেছেন। প্রবেশ করার পর তিনি সেখানে আদেশ দেন যে এখন থেকে আর ইংরেজদের কোনো ক্ষমতা কলকাতার মধ্যে থাকবে না, এখন থেকে কলকাতার নাম হবে আলীনগর। মনে রাখবা, কলকাতার নাম হবে কি? আলীনগর। আর কলকাতার নতুন দেওয়ান হবে রাজা মানিকচাঁদ। রাজা মানিকচাঁদ ছিলেন একজন জমিদার, সে রাজা মানিকচাঁদ হবেন কলকাতার নতুন দেওয়ান। এছাড়াও তিনি আরেকটা বিষয় বলেন, সেটা হলো ইংরেজদেরকে কলকাতা থেকে বিতাড়িত করা হলো এবং কোনো বাঙালি যেন ইংরেজদেরকে কোনো কিছু বিক্রি না করে। আগের ক্লাসগুলো কোথায় পাবো? আমাদের পেজের মধ্যে পাবা। ওকে, এবার দেখো এখানে যে বিষয়টা খেয়াল করো সেটা হলো যে এই কলকাতা থেকে ইংরেজদেরকে বিতাড়িত করা হয়েছে। কলকাতা থেকে ইংরেজদেরকে বিতাড়িত করা হয়েছে এবং এই কলকাতার নাম রাখা হয়েছিল আলীনগর। নাম রাখা হয়েছিল কি? আলীনগর। এছাড়াও এই আলীনগরের নতুন দেওয়ান হয়েছেন, গভর্নর হয়েছেন মানিকচাঁদ, রাজা মানিকচাঁদ, রাজা মানিকচাঁদ। ওকে, এখন কথা হলো এই ইংরেজরা গেল কোথায়? ইংরেজরা যেখানে গেল সেটা হলো যে এই যেখানে একটা মুর্শিদাবাদ এবং কলকাতার মাঝখানে একটা নদী ছিল যার নাম হচ্ছে ভাগীরথী, ভাগীরথী নদী। এই ভাগীরথী নদীর একেবারে মোহনায় একটা জাহাজ ছিল, বিশাল বড় একটা জাহাজ ছিল, বিশাল বড় একটা জাহাজ ছিল এরকম। এই জাহাজটার নাম হচ্ছে ফোর্ট উইলিয়াম জাহাজ। ফোর্ট উইলিয়াম জাহাজ আমাদের নাটকের প্রথম অঙ্কের দ্বিতীয় দৃশ্য কেন হয়েছে? ফোর্ট উইলিয়াম জাহাজ। দেখো, ফোর্ট উইলিয়াম জাহাজের মধ্যে অনেকগুলো ইংরেজরা একসাথে উঠেছে। লক্ষ্মী বাচ্চারা খেয়াল করো, একটা শহরের মধ্যে যে মানুষগুলো বসবাস করত, তারা যখন একসাথে একই সাথে তারা যখন একটা জাহাজের মধ্যে উঠে, এই জাহাজের অবস্থা অবশ্যই অনেক বেশি খারাপ হয়ে যাওয়ার কথা। পাশাপাশি তারা যেহেতু বাহির থেকে কোনো কিছু কিনে আনতে পারবে না, জাহাজের মধ্যে তার অসীম সম্পদ থাকবে না, ওখানে সম্পদ থাকবে সীমিত। ওই সীমিত সম্পদ ব্যবহার তাদেরকে করতে হবে, খাবার দাবারগুলো তাদেরকে খেতে হবে সীমিতভাবে, এবং তারা এখান থেকে কখন যাবে তারা কেউ জানে না। যার কারণে এই যে এই জাহাজের মধ্যে যে রসদ যেগুলো ছিল, রসদ মানে খাবার দাবার কাপড় চোপড় যেগুলো ছিল, এই রসদগুলো ধীরে ধীরে ফুরিয়ে আসছিল। কি হয়ে আসছিল? ফুরিয়ে আসছিল, শেষ হয়ে আসছিল। এই টপিকের উপর জাস্ট আরেকটা ক্লাস হবে ভাইয়া। বুঝছো? মুনতাসির প্রশ্ন করেছে, মামুনুল প্রশ্ন করেছে, আরেকটা প্রশ্ন হবে। ইমরান প্রশ্ন করেছে ফোর্ট উইলিয়াম দুর্গ না স্যার? ইয়েস, ফোর্ট উইলিয়াম একটা দুর্গ ছিল, যে দুর্গটা হচ্ছে কলকাতার মধ্যে, সেখান থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছে, যার কারণে তারা আশ্রয় গ্রহণ করেছে কোথায়? ফোর্ট উইলিয়াম জাহাজের মধ্যে। আশা রাখছি তুমি বিষয়টা এখন বুঝতে পেরেছো। বিষয়টাকে বুঝতে পেরেছো বাবা? আচ্ছা, এবার দেখো তো এই ফোর্ট উইলিয়াম জাহাজের, আচ্ছা আমাদের সাথে যুক্ত হয়েছে তোমাদের প্রিয় শাইনুল ইসলাম শাকিল স্যার, আমাদের বাংলার অন্যতম একজন ইনস্ট্রাক্টর পড়ালেখা পরিবারের। দেখো তাহলে এই ফোর্ট উইলিয়াম জাহাজের রসদগুলো ফুরিয়ে আসছিল। যেহেতু ফোর্ট উইলিয়াম জাহাজের রসদগুলো ফুরিয়ে আসছিল, যার কারণে এখানে তারা নিজেদের একটা মারামারি সৃষ্টি হয়ে যায়, কথা কাটাকাটি হয়ে যায়। বিশেষ করে রজার ড্রেককে সবাই দোষ দিচ্ছিল, বলছিল যে আপনি মূলত আকামটা করেছিলেন, আপনি মূলত কৃষ্ণ বল্লভকে টাকার বিনিময়ে, ঘুষের বিনিময়ে কি দিয়েছেন? আশ্রয় গ্রহণ করেছেন। বলছে আপনি তো ঘুষের সংজ্ঞাটা চেঞ্জ করে দিয়েছেন। অর্থাৎ রীতিমতো সবাই তাকে দোষারোপ করতেছে, এই হচ্ছে অবস্থা আর কি। কাহিনী বুঝছো কিনা? সবাই তাকে দোষারোপ করতেছে। তো রজার ড্রেক বলতেছে হ্যাঁ এখন তো আপনারা সবাই দোষারোপ আমাকে করবেনই, আমি তো আসলে এখন আটকে গেছি, এই অবস্থা। এরকম কথাবার্তা বলতে বলতে ওইখানে একটা ইংরেজ মহিলা আসে। ইংরেজ মহিলা মানে তাদের অবস্থা কতটা খারাপ ছিল, ইংরেজদের অবস্থা এখানে আসলে কতটা খারাপ হয়ে গেছে সেটা বোঝানোর জন্য এতটুকু যথেষ্ট। একজন ইংরেজ মহিলা সেই জাহাজের ড্র্যাগের মধ্যে আসছে, ড্র্যাগ মানে ছাদ আর কি, জাহাজের ছাদের মধ্যে আসছে এবং এসে বলতেছে তোমরা এখানে তো প্রতিদিনও তো শুনি তোমরা কিছু না কিছু করবা, বাট তোমরা তো কোনো ধরনের পদক্ষেপই নিচ্ছ না। এদিকে দেখো আমাদের অবস্থা কতটা সঙ্গীন হয়ে গেছে, লাজ লজ্জা শরম বলতে এখন কিছুই আমরা আসলে রাখতে পারতেছি না, ঢাকতে পারতেছি না, ছিঁড়া কাপড় নিয়ে আমাদেরকে দিন রাত পার করতে হচ্ছে। এতটাই অবস্থা সঙ্গীন হয়ে গেছে, রাতের বেলা একটা কাপড় ধুয়ে সকালবেলা সেটা আবার আমাদের গায়ে দিতে হচ্ছে। তো এই যে ইংরেজ মহিলার এই বক্তব্যের মধ্য দিয়ে আমরা বুঝতে পেরেছি তাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। এই মুহূর্তে তারা যখন এখানে কথাবার্তা বলতেছিল ওই সময় আমরা দেখতে পাই ওইখানে একজন ব্যক্তি বলে যে উমিচাঁদ একটা চিঠি পাঠিয়েছে।
তোমরা সকলে জানো গত ক্লাস আমি তোমাদের পড়িয়েছিলাম উমিচাঁদ হচ্ছে কলকাতার একজন জমিদার। উমিচাঁদ তিনি একটা চিঠি পাঠিয়েছে ইংরেজদের কাছে এই জাহাজের মধ্যে। সেই চিঠির মধ্যে লেখা ছিল, উমিচাঁদ বলছে, আমি তো তোমাদের অকৃত্রিম বন্ধু, আমি রাজা মানিক শাহের সাথে কথা বলেছি, তিনি রাজি হয়েছেন তোমাদেরকে পুনর্বার আরেকবার কলকাতায় সুযোগ দিতে, প্রত্যাবর্তনের সুযোগ দিতে। তবে যেহেতু ওই সুযোগটা দিবে রাজা মানিক চাঁদকে দিতে হবে, তোমাদেরকে দিতে হবে 12,000 টাকা। আর যেহেতু এই কাজটা আমি করে দিব, সেহেতু তোমাদের যদি আজ্ঞা হয়, তোমাদের যদি ভালো লাগে, সেক্ষেত্রে আমাকে দিতে হবে 5,000 টাকা। তাহলে বড় ভাইয়া কয় হাজার টাকা হইল? মোট 17,000 টাকা হইল। ওকে, মোট 17,000 টাকা হইল। অর্থাৎ 17,000 টাকা যদি তারা দেয়, সেক্ষেত্রে তারা কলকাতায় পুনর্বার উঠতে পারবে। কলকাতায় কি করতে পারবে? উঠতে পারবে। স্যার বাইশে করে দাও তো। আচ্ছা, এটা কি বুঝে আসছে বাচ্চারা? এটা কি বুঝে আসছে নাকি? 17,000 টাকা দিলে কিন্তু কি করতে পারবে তারা পুনরায় কলকাতায় প্রত্যাবর্তন করতে পারবে। এই অবস্থায় আমরা দেখতে পাই যে তারা নিজেরা নিজে আলোচনা করতেছে, বলছে এখানে যে 17,000 টাকার কথা বলা হয়েছে, মানিক চাঁদকে যে 12,000 টাকা দেওয়ার কথা বলা হচ্ছে, বস্তুত পক্ষে মানিক চাঁদ কখনোই 12,000 টাকা পাবে না। সর্বোচ্চ মানিক চাঁদের কাছে যাবে 2,000 টাকা, বাকি 15,000 টাকা উমিচাঁদ মেরে দিবে। বুঝাতে পারছি কিনা? তারা নিজেরা আলোচনা করতেছে। এই অবস্থায় এই আলোচনা করতে করতেই আমি তোমাদেরকে একটু করে বলে রাখি, দেখো এটা হচ্ছে মূলত উড়িষ্যা, এটা হচ্ছে বাংলা, এটা হচ্ছে বিহার, আর এই পাশ গেছে এটা হচ্ছে বে অফ বেঙ্গল। এখানে একটা স্থান আছে যার নাম হচ্ছে মাদ্রাজ। লক্ষ্মী বাচ্চারা খেয়াল করো, এটা হচ্ছে কি উড়িষ্যা, এটা হচ্ছে বাংলা, এটা হচ্ছে বিহার। এই জায়গায় রয়েছে মাদ্রাজ। আর এই মাদ্রাজ ছিল মূলত ইংরেজদের প্রধান কেন্দ্র। এই মাদ্রাজ ছিল কি ইংরেজদের প্রধান কেন্দ্র। তো এখন যেহেতু তোমার এখানে তোমার হচ্ছে যে ইংরেজদের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, তারা এখানে জাহাজ নিয়ে অবস্থান করতেছিল, তারা একটা চিঠি পাঠায় লর্ড ক্লাইভের কাছে মাদ্রাজের মধ্যে, বলে যে আমাদের অবস্থা খারাপ, আপনি দয়া করে একটু সহযোগিতা কারণ কি করেন। আচ্ছা, ফারহান বলছে বিয়ে করব ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তোমার হচ্ছে যেহেতু একটু বেশি যৌবন শক্তি বেশি, সেক্ষেত্রে তোমার উচিত হচ্ছে দুইটা বিষয়। প্রথমত আমাকে কমেন্টটা না করে তোমার ফ্যামিলিকে জানানো, আর ফ্যামিলি যদি তোমার রাজি হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি রাজি না হয় সেক্ষেত্রে বেশি বেশি রোজা রাখবা। কারণ হাদিসের মধ্যে বলা হয়েছে তোমরা যখন নাকি বিয়ে করার সামর্থ্য রাখবে না, তখন তোমরা কি করো? রোজা রাখো অথবা ফ্যামিলিকে জানাও। কখনোই আমি আজ পর্যন্ত কোনো বইয়ের মধ্যে কিংবা কোনো হাদিসের গ্রন্থে কোথাও পাই নাই যে তোমার বিয়ে করতে ইচ্ছে হলে লাইভ ক্লাসের কমেন্ট বক্সে গিয়ে আমি বিয়ে করব এই কথাটি বলার কথা কোথাও বলা নাই। আশা রাখছি ফারহান তুমি বুঝতে পেরেছো। সো তুমি তোমার ফ্যামিলিকে বলো, আর লজ্জা লাগলে আমাদেরকে বলো, নাম্বারটা দিয়ে দাও, আমি তোমার ফ্যামিলিকে কল দিয়ে বলবো আপনার ছেলের কুরকুরানি অনেক বেশি, তো সে মনে হয় নিজে কন্ট্রোল করতে পারতেছে না, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট করবে, অথবা আপনি তাকে একটু কন্ট্রোল করার ব্যবস্থা করে দেন। ওকে ফারহান তুমি বুঝতে পেরেছো? অনেক সময় এরকম সমস্যা হয়, আমরা দেখি যে অনেকের মধ্যে এরকম মানে এত বেশি মেন্টালি ডিপ্রেস থাকে, এত বেশি তারা দেখা যাচ্ছে যে মেয়েদের জন্য তারা অনেককে অফার করে কিন্তু কেউ প্রপোজাল অ্যাকসেপ্ট করে না। তো মেন্টালি এত বেশি ডিপ্রেস থাকে যে তারা কি করবে না করে বুঝতে না পেরে তারা হচ্ছে এরকম ওপেন প্ল্যাটফর্মের মধ্যে বলে বসে যে আমি বিয়ে করতে চাই, ভাই কেউ আমাকে বিয়ে করবে বলো। ওকে, কথা ক্লিয়ার হয়েছে? তো যাই হোক, এরকম মেন্টালি ডিপ্রেস হওয়ার কোনো কারণ নেই, দুঃখ করো না। লাইফের মধ্যে এরকম অনেক জায়গায় তুমি হোঁচট খাবা, বাট তুমি হেরে যেও না। আচ্ছা, এবার দেখো, তাহলে আমরা যেটা বলতে চেয়েছিলাম, এটা ছিল মাদ্রাজ। এই মাদ্রাজ ছিল ইংরেজদের কেন্দ্র। তো এই ফোর্ট উইলিয়াম জাহাজ থেকে মূলত মাদ্রাজের মধ্যে চিঠি পাঠানো হয় সহযোগিতা করার জন্য। ওকে, এবার দেখো, আমি তোমাদের ক্লাসে নিষেধ করেছিলাম আমাদের পড়ালেখার প্ল্যাটফর্মটা হচ্ছে আলহামদুলিল্লাহ এরকম, এখানে আজে বাজে কমেন্টকে অ্যালাউ করা হয় না, এবং এগুলো হচ্ছে এখানে আমরা অ্যালাউ করিও না, আমরা নিজেরাও এই কথাগুলো বলি না সাধারণত। ওকে, এবার দেখো, এই ফোর্ট উইলিয়াম জাহাজ থেকে যখন নাকি এখানে চিঠি পাঠানো হয়েছে, তখন মাদ্রাজ থেকে 5টি জাহাজ নিয়ে, কয়টি জাহাজ নিয়ে? 5টি জাহাজ নিয়ে
5টি জাহাজ নিয়ে, এই মাদ্রাজ থেকে 5টি জাহাজ আমি লিখে দিচ্ছি, 5টি জাহাজ নিয়ে লর্ড ক্লাইভ, ভাইয়া মনে রাখবে এই নামটা, লর্ড ক্লাইভ ভাইয়া ফিজিক্স পড়ানো হয় না এখানে। আচ্ছা দেখো তাহলে, আচ্ছা ফারহান লক্ষ্মী ছেলে, ঠিক আছে ফারহান। এবার দেখো, তার লর্ড ক্লাইভ কি করেছে, 5টি জাহাজ নিয়ে সে কোথায় এসছে, এই যে তোমার ফোর্ট উইলিয়াম জাহাজ আছে না ভাইয়া, এই ফোর্ট উইলিয়াম জাহাজের কাছে আসতেছিল। তো এই 5টি জাহাজকে আসতে দেখে এখানকার ফোর্ট উইলিয়াম জাহাজের অধিবাসী যারা ছিল, যারা বাসিন্দা যারা ছিল, তারা অনেক বেশি খুশি হয়ে যায়। তারা বলে যে ভাই আমাদের তো সহযোগিতা আসতেছে, এবং তারা খুশি হয়। অন্যদিকে এদিক থেকে একটি ইতিবাচক সাড়া পাওয়া গেছে, অর্থাৎ উমিচাঁদ বলেছে 17,000 টাকা দিলে তারা উঠতে পারবে, অর্থাৎ প্লাসে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়, তাদের জন্য সৌভাগ্যের চাঁদ আবার আকাশে উদিত হয়েছে। এই অবস্থায় লর্ড ক্লাইভ আসে এবং এসেই রজার ড্রেকের হাত থেকে, যে রজার ড্রেক ইংরেজদের প্রধান ছিলেন কলকাতার মধ্যে, রজার ড্রেকের হাত থেকে ক্ষমতা নিয়ে নেয়। আমি আবারও বলছি, লর্ড ক্লাইভ যখন ফোর্ট উইলিয়াম জাহাজের কাছে আসে, তিনি এসেই ইংরেজদের কলকাতা অঞ্চলের দায়িত্ব ইংরেজদের যিনি প্রধান ছিলেন রজার ড্রেক, তার হাত থেকে নিয়ে নিয়েছেন কে, লর্ড ক্লাইভ। তাহলে এখন বলো তো দেখি, এই অবস্থায় ইংরেজদের বর্তমান প্রধান কে, রজার ড্রেক নাকি রবার্ট ক্লাইভ? একটু জানাও তোমরা, দেখি বলো তো ভাইয়া, বর্তমানে ইংরেজদের প্রধান অভিভাবক কে, লর্ড ক্লাইভ নাকি রজার ড্রেক? তোমরা বুঝতে পারতেছো কিনা এই কমেন্টের মাধ্যমে বুঝতে পারবো, দেখি বলো। রবার্ট ক্লাইভ কিন্তু মাদ্রাজ থেকে এসেছেন, মাদ্রাজ থেকে এসে বর্তমান চেন্নাই, মাদ্রাজ মানে বর্তমান চেন্নাই, ওকে। যেহেতু তিনি এসেই রজার ড্রেকের কাছ থেকে ক্ষমতা নিয়ে ফেলেছেন, তাহলে এখন বল রজার ড্রেক নাকি লর্ড ক্লাইভ? সাদিয়া বলছে রবার্ট ক্লাইভ, ভেরি গুড। আনিকা বলছে লর্ড ক্লাইভ, ওকে। ওয়াসিম বলছে লর্ড ক্লাইভ, ভেরি গুড। সত্যের সন্ধানে বলছে লর্ড ক্লাইভ, ওকে। আচ্ছা, তারপর হচ্ছে রাজিউল ইসলাম বলছে রবার্ট ক্লাইভ, ভেরি গুড। তার মানে তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। অর্থাৎ এখন থেকে মনে রাখবা, এখন থেকে আমরা যত ইংরেজদের কাহিনী পড়াবো সবগুলোতে ইংরেজদের প্রধান থাকবেন রবার্ট ক্লাইভ। কে থাকবেন? রবার্ট ক্লাইভ থাকবেন, যাকে আমরা লর্ড ক্লাইভ হিসেবে চিনি। কি হিসেবে চিনি? লর্ড ক্লাইভ হিসেবে চিনি। এবার দেখো, তো রবার্ট ক্লাইভ যেহেতু দায়িত্ব নিয়েছেন, স্বাভাবিকভাবেই এই যে 17,000 টাকার কাহিনী, 17,000 টাকা দিলে দিয়ে ইংরেজরা কোথায় উঠতে পারবে? কলকাতায় উঠতে পারবে। এই বিষয়টা কার কাছে? রবার্ট ক্লাইভের কাছে বলা হয়। রবার্ট ক্লাইভ কথাটা শুনে এবং বলে যে আরে আমাদের কাছে তো টাকা পয়সা আছে, সমস্যা নাই, আমাদের এখন এই মুহূর্তে উদ্দেশ্য হচ্ছে আমরা যেন কলকাতায় উঠতে পারি, এবং কলকাতায় উঠতে পারলেই বাকিগুলো এমনিতে সমাধান হয়ে যাবে। অতএব রবার্ট ক্লাইভের সম্মতিক্রমে উমিচাঁদকে 17,000 টাকা দেওয়া হয়, এবং 17,000 টাকা দিয়েই ইংরেজরা এই ফোর্ট উইলিয়াম জাহাজ থেকে কলকাতায় প্রত্যাবর্তন করে। কলকাতায় প্রত্যাবর্তন করে। তাহলে আশা রাখছি তোমরা ইংরেজদের প্রত্যাবর্তনের বিষয়টা বুঝতে পেরেছো। এই কাহিনী বুঝতে পেরেছো কিনা? তাহলে ইংরেজরা 17,000 টাকার বিনিময়ে উমিচাঁদের হাত ধরে, উমিচাঁদের একটা কি রয়েছে, অবদান রয়েছে, উমিচাঁদের হাত ধরে মানেকচাঁদের সহযোগিতায় তারা কোথায় উঠে যায়? কলকাতার মধ্যে উঠে যায়। এটাকে বলা হয় ইংরেজদের কলকাতা প্রত্যাবর্তন। এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার কিনা বলো? এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা বলো তো লক্ষ্মী বাচ্চারা, বলো। আচ্ছা, যদি অতটুকু ক্লিয়ার হয় আমরা একটু সামনের দিকে যাব। আমাদের সাথে নির্ময় যুক্ত হয়েছে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, ওকে। এবার দেখো, তোমাদের কাছে আমি একটা প্রশ্ন করি। প্রশ্নটা হচ্ছে, ধরো আমরা জানি ঘরের প্রধান হচ্ছে সাধারণত আব্বু প্রধান থাকেন। এখন তুমি ঘরের মধ্যে
তুমি একটা মেয়েকে নিয়ে আসছো ঘরের মধ্যে, তুমি একটা মেয়েকে নিয়ে আসছো। সবাই ভালো মতো খেয়াল করবা, তুমি ঘরের মধ্যে কি করেছো। এই ফারহানের মতো যারা একটু সুদূরবুদ্ধ টাইপের আছে তারা এই কাজগুলো করতে পারে। তুমি কি করেছো, ঘরের মধ্যে একটা মেয়েকে নিয়ে আসছো। তো তোমার আব্বু যখন ঘরের মধ্যে আসছে, এই মেয়েটাকে ঘর থেকে বের করে দিয়েছে, ঘর থেকে বের করে দিয়েছে, বলছে তুমি আমার বাড়িতে থাকতে পারবে না, আমি তোমাকে মেয়ের বউ হিসেবে মেনে নিচ্ছি না, বের করে দিয়েছে। এখন তাকে তোমার আব্বু ঘর থেকে বের করে দিয়েছে। এর পরের দিন কি হয়েছে দেখো, তোমার আব্বু যখন দূরে চলে গেছে, কাজে চলে গেছে, তুমি আবারও মেয়েটাকে ঘরের মধ্যে তুলেছো, মেয়েটাকে আবার কি করেছো, ঘরের মধ্যে তুলেছো। এখন রাতের বেলা যদি তোমার আব্বু এসে জানতে পারে যে মেয়েটাকে তিনি বের করে দিয়েছেন, তুমি আবার কি করেছো, সেই মেয়েটাকে ঘরে তুলেছো। আর তোমার বাবা কি সিদ্ধান্ত নেবেন বলো তো দেখি, তোমার বাবা কি সিদ্ধান্ত নেবেন? যে মেয়েটাকে তোমার বাবা ঘর থেকে বের করে দিয়েছিলেন এবং এর পরের দিন তোমার বাবা কাজে চলে যাওয়ার পর তুমি মেয়েটাকে আবার ঘরে তুলেছো, তোমার বাবা কি করবেন, কি করবেন বলো তো দেখি? হ্যাঁ, ফারহান বলছে আমার বউ। হ্যাঁ, তোমার বউকে আর কি, ওই তুমি বউয়ের জন্য পাগল হয়ে গেছো না, সেজন্য। স্বাভাবিকভাবেই তোমার আব্বু যেটা সিদ্ধান্ত নেবেন সেটা হচ্ছে মেয়েটাকে তো লাত্তি দিয়ে ঘর থেকে বের করবেন, তোমাকে সহ বলবেন তুই সহ চলে যা। এবং প্রথম গালিটা হবে কুত্তার বাচ্চা, অর্থাৎ সে কুত্তা মানে হচ্ছে বাবা যেন নিজেই গালি দিচ্ছে, কুত্তার বাচ্চা তুমি যদি বাবার সন্তান, বাবা নিজেই গালি দিবে, এটা এরকম হয় অনেক সময় রাগের মাথায়। তোমাকে সহ বের করে দিবে, ভেরি গুড, অনেকে আনসারটা দিয়েছে। তোমাকে সহ বের করে দিবে, তোমাকে সহ বের করে দিবে। যদি একজন বাবা হয়ে থাকেন, সত্যিকারের বাবা হয়ে থাকেন, তিনি বলবেন যে আমি যে মেয়েকে ঘর থেকে বের করে দিয়েছি, তোমার কত বড় সাহস, তুমি আমার তাকে তুমি আমার ঘরে প্রবেশ করাও, যাও তোমাকে সহ বের করে দিলাম। এবং বড় ধরনের এমনই হইতে পারে যদি একটু তোমার কি হয় জাত্যাভিমান থাকে নিজের মধ্যে, যদি একটু তোমার হচ্ছে যে আভিজাত্য থাকে, তখন এমনও হইতে পারে তোমাকে তেজ্য পুত্র করে দিতে পারে। কি করে দিতে পারে? তেজ্য পুত্র করে দিতে পারে। এই হচ্ছে অবস্থা। এখন দেখো লক্ষ্মী বাচ্চারা, এই সেম কাহিনীটা ঘটেছে মূলত এই সিরাজউদ্দৌলা নাটকের মধ্যে। যে ইংরেজদেরকে ঘরের মালিক, বাংলা বিহার উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলা, যাদেরকে বাংলা থেকে বিতাড়িত করেছিল, যাদেরকে ফোর্ট উইলিয়াম জাহাজে উঠতে বাধ্য করেছিল, ওকে, সেই মানুষগুলোকে আবার তার অধীনস্থ একজন কর্মকর্তা মানিক চাঁদ আবারও ঘরে ঢুকিয়েছে। এই কাজটি কখনোই নবাব মেনে নিতে পারেন না, এই বিষয়টা নবাব কখনোই মেনে নিতে পারেন না। আচ্ছা, আমাদের সাথে যুক্ত হয়েছে অর্পণ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটের মধ্যে 41তম স্থান অধিকার করেছে। অর্পণ আমাদের সাথে যুক্ত হয়েছে। লক্ষ্মী বাচ্চার কথা বোঝা আসছে? তাহলে নবাবের এই অঞ্চলগুলো নবাবের, পুরোটাই নবাবের। মানিক চাঁদ নবাবের অধীনে কাজ করে। এই মানিক চাঁদ কি করেছে দেখো ভাই, নবাবের অনুমতি না নিয়েই ইংরেজদেরকে আবারও কলকাতায় তুলেছে। তোমরাই বলো তো দেখি, তোমরাই বলো, নবাব কি এটা কখনই মেনে নেবেন? কমেন্ট করে জানাও, নবাব এটা কখনই মেনে নেবেন বাচ্চারা? স্যার কাইন্ডলি বলবেন। তখন আপনি তাহলে কি করবেন? যদি আমার সন্তান হয় সেক্ষেত্রে লাইকটা দিলে তা ধরে করে ফেলবো আমি। ওকে, মুনতাসির বলছেন না মেনে নিবেন না, সাইদুল ইসলাম বলছেন না মেনে নিবেন না, ভেরি গুড, মেনে নিবেন না, কখনই মেনে নিবেন না। আচ্ছা ফারহান, তোমার কাছে একটা প্রশ্ন করি, কেমন? ফারহান বাবা খেয়াল করো, ধরো তুমি মেয়েটাকে ঘরে তুললা, এখন তোমার আব্বু ঘরের মধ্যে আসছে, ওই সময়ে ঘরের মধ্যে তোমার মা আছে, তোমার খালা আছে, মামা আছে, হ্যাঁ, চাচা আছে, সবাই তোমাকে সাপোর্ট করতেছে, বলছো আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু একটা অন্যায় কাজ করে ফেলেছো, সো তুমি একটা কাজ করো, আমি তোমার কথা মেনে নিলাম। এখন তোমার কাছে আমার প্রশ্ন হলো ফারহান, তোমার কাছে আমার প্রশ্ন হলো যে এখন তুমি কি নিজেই তোমার আব্বুর কাছে গিয়ে বলবা আব্বু আমি মেয়েটাকে বিয়ে করতে চাই, নাকি মা খালা মামা চাচা এদেরকে পাঠাবা? দেখি বলো। মনিরামণি, ওকে, থ্যাংক ইউ। দেখি বলো তো দেখি, তুমি কি করবা? তুমি কি নিজে বাবাকে গিয়ে বলবা বাবা আমি মেয়েটাকে বিয়ে করতে চাই, নাকি মা খালা যারা তোমাকে সাপোর্ট করে তাদেরকে বলবা যে তোমরা একটা আমার হয়ে কি করো, সুপারিশ করো, কি করো বলো তো দেখি? আচ্ছা তোমরা বলো কি করা উচিত তখন? সে কি নিজে যাবে নাকি মা খালাদের পাঠাবে?
ওকে, আচ্ছা প্রথমে মা খালা মামা তাদেরকে বলবে, বলো তোমরা একটু আমার বাবাকে বোঝাও, বাবা যেন এটা বিরুদ্ধাচরণ না করে। এখন স্বাভাবিকভাবে বাবাকে যদি মা খালা মামা চাচা এরা বোঝায়, তখন এরা সবাই তো তার কাছে সম্মানের মানুষ, তাই না? তখন বাবা বুঝবে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, এখন তো আসলে ছেলে একটা অপরাধ করে ফেলছে, এবার ছেলে তো বড় হচ্ছে, তারা দুজন দুজনকে ভালোবাসে, তুমি এরকম করিও না, এ হচ্ছে অবস্থা। তো স্বাভাবিকভাবেই এভাবে বলবে আর কি। তো এখন সেজন্য তুমি কি কাজটা করো, মা খালাদেরকে পাঠাবা। ঠিক একইভাবে খেয়াল করো, ঠিক একইভাবে যখন নাকি মানিক চাঁদ এবং উমি চাঁদ দুইজন মিলে কলকাতায় যখন মানিক চাঁদ এবং উমি চাঁদ মিলে কি করলো, ইংরেজদেরকে তুললো, তখন তারা দুজন খুব ভালো মতো বুঝতে পেরেছে যদি এই যে ইংরেজদের প্রত্যাবর্তন এটা যদি নবাবের কানে যায়, তখন নবাব এটা অবশ্যই অ্যাকশন নেবেন, ইংরেজদেরকে বিতাড়িত করবেন, পাশাপাশি মানিক চাঁদ এবং উমি চাঁদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করে তাদেরকে বিতাড়িত করা হবে। এটা মানিক চাঁদ এবং উমি চাঁদ খুব ভালো মতো বুঝতে পেরেছেন, যার কারণে তারা তো এখন আবার একটা বিষয়, সেটা হলো যে তারা তো সরাসরি নবাবকে গিয়ে বলতে পারবে না আমরা যেহেতু ইংরেজদেরকে তুলে ফেলেছি কলকাতার মধ্যে, আপনি দয়া করে কি দেন, অনুমতি দেন তাদেরকে রাখার, এই কথাটা তারা বলতে পারবে না। তখন তারা যেটা করলো সেটা হলো যে তাদের কিছু মামা খালা ছিল, তার মধ্যে প্রথম মামা ছিল মীর জাফর, ওকে, তারপর ছিল সেই সময়ের সবচেয়ে বড় ধনী লোক জগৎ শেঠ, এরপর হচ্ছে তোমার আরেকজন ছিল রাজবল্লভ, সিনিয়র একজন কি ছিলেন, জমিদার ছিলেন, রায় দুর্লভ ছিলেন, নবাব সিরাজউদ্দৌলার একজন সেনাপতি ছিলেন। এই চারজন ছিল মূলত উমি চাঁদ এবং মানিক চাঁদের পক্ষের মানুষ। তখন উমি চাঁদ এবং মানিক চাঁদ এই চারজন কাছে গিয়ে বললো যে দেখেন আমরা তো আসলে ইংরেজদেরকে কলকাতায় প্রত্যাবর্তনের একটা সুযোগ দিয়ে দিয়েছি, এখন এই কথাটা যদি নবাব জানতে পারে, নবাব তো আমাদের বিরুদ্ধে অ্যাকশনে যাবে স্বাভাবিকভাবেই, কিন্তু আপনারা যদি নবাবকে একটু বুঝিয়ে বলেন যে আসলে এখন এই অবস্থা, মানে আমরা তো তুলে ফেলেছি, নবাব যেন একটা মেনে নেয়, তখন আশা রাখছি নবাব মেনে নেবে। তখন তারা বলে আচ্ছা ঠিক আছে আমরা তোমাদের হয়ে নবাবকে বলবো। আচ্ছা দেখো তাহলে স্যার এই ছেলে রাজবল্লভ দুইটা লিখেছি না, একটা হচ্ছে সরি এটা রাজবল্লভ, একটা হচ্ছে রাজবল্লভ আর একটা হলো রায়দুর্লভ। তাহলে দেখো মীর জাফর, জগৎ শেঠ, রাজবল্লভ, রায়দুর্লভ, এই চারজনকে গিয়ে তারা বলে যে আপনারা একটু আমাদের জন্য কি করেন, সুপারিশ করেন। তখন আমরা দেখতে পাই যে এই চারজন ব্যক্তি উমি চাঁদ এবং মানিক চাঁদের হয়ে নবাবের কাছে সুপারিশ করে। নবাবের কাছে কি করে, সুপারিশ করে যে নবাব যেন ইংরেজদের প্রত্যাবর্তন মেনে নেয়, এখন নবাব যে কাজটা করে সেটা হলো দেখে যে আসলে এরা সবাই মীর জাফর ছিলেন তার নানার আমলের মানুষ, এবং মীর জাফর কিন্তু একটা দৃষ্টিকোণ থেকে নবাবের নানা হয়, ওকে। এরপর জগৎ শেঠ অনেক ধনী একজন মানুষ এবং পুরাতন মানুষ, রাজবল্লভ প্রভাবশালী জমিদার, রায় দুর্লভ প্রভাবশালী জমিদার, এছাড়াও মানিক চাঁদ তিনিও নবাবের আজ্ঞাবহ একজন ব্যক্তি, নবাবের অধীনে থাকা একজন ব্যক্তি। তো সবাই মিলে যখন ইংরেজদের হয়ে কি করছে, সুপারিশ করছে, নবাব বলছে আচ্ছা ঠিক আছে আমি আপনাদের কথা মেনে নিচ্ছি, আপনাদের সুপারিশ ক্রমে ইংরেজদেরকে কলকাতায় ওঠার অনুমতি দিচ্ছি। তোমাদের কাছে একটা প্রশ্ন করিতে দেখি, নবাব যখন কলকাতা আক্রমণ করেছিলেন, কলকাতা আক্রমণ করে তিনি কলকাতার নাম পরিবর্তন করে দিয়েছিলেন, বলতে হবে তিনি কলকাতার নাম কি রেখেছিলেন? কলকাতার নাম তিনি কি রেখেছিলেন বলো তো দেখি বাচ্চারা। ইমরান বলছে আলীনগর, ওয়াসিম বলছে আলীনগর,
ভেরি গুড। তমা বলছে আলীনগর, তারপর হচ্ছে তোমার মুনতাসির বলছে চমৎকার, ভেরি গুড, আলীনগর। তার মানে কলকাতার নাম ছিল তখন আলীনগর। অতএব আমরা বলতে পারি ইংরেজরা মূলত আলীনগরে কি করেছিল, প্রত্যাবর্তন করেছিল। তো যেহেতু এই প্রত্যাবর্তনকে নবাব মেনে নিয়েছিলেন, নবাব দুইটা শর্ত দিয়েছেন। এক নম্বর শর্ত হচ্ছে এখন থেকে ইংরেজরা আর অন্যান্য সব ব্যবসা করতে পারবে না, তারা এখন থেকে শুধু লবণের ব্যবসা করবে। অর্থাৎ ইংরেজরা হবে শুধুই লবণের ইজারাদার। এছাড়াও ইংরেজরা যে কোনো ধরনের সুদূরবুদের কাজ করবে না, খারাপ কাজ করবে না, নবাবের বিরুদ্ধে আচরণ করবে না, সেটার জামানত হিসাবে সেটা দায়িত্বশীল হিসাবে একজন ইংরেজ প্রতিনিধিকে রাজ দরবারে থাকতে হবে। ইংরেজ প্রতিনিধি কোথায় থাকতে হবে, রাজ দরবারে থাকতে হবে। এবং সেই প্রতিনিধির নাম ছিল ওয়ার্ডস, যে একটু নাদুস নুদুস টাইপসের ছিল, মোটা সোটার ওয়ার্ডস, মোটা সোটা ছিল, কিন্তু সে ষড়যন্ত্রকারীদের মধ্যে এক নম্বর ছিল। সে লক্ষ্মী বাচ্চারা, বুঝাইতে পারছি? একটা হচ্ছে ইংরেজরা এখন সকল ব্যবসা করতে পারবে না, শুধুই লবণের ইজারাদারি করতে পারবে, অর্থাৎ লবণের ব্যবসাটা ইংরেজদের অধীনে থাকবে। এছাড়াও একজন ইংরেজ প্রতিনিধি নবাবের দরবারে থাকবে, যেন ইংরেজরা কোনো ধরনের অন্যায় কাজ করলে সেটা দায়ভার এই ব্যক্তির উপর দেয়া হয়, তাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়। তো যাই হোক, ইংরেজদেরকে এই প্রপোজালটা পাঠানো হয়, বলছেন নবাব আপনাদের কথাগুলো মেনে নিয়েছেন। ইজারাদার মানে হচ্ছে মূলত ওই যে ঠিকাদার আর কি। ওকে, তো ইংরেজদেরকে যখন এই প্রপোজালটা পাঠানো হয় যে নবাব একটা কি দিয়েছে, এই ধরনের একটা প্রপোজাল দিয়েছে, তোমরা এখন থেকে শুধু লবণ ইজারাদারি করতে পারবা, এছাড়াও তোমাদের প্রতিনিধিকে নবাবের রাজ দরবারে রাখতে হবে। তো লর্ড ক্লাইভ বলছে আচ্ছা ঠিক আছে, আমি মেনে নিচ্ছি। এই যে ইংরেজরা নবাবের কথা মেনে নিল এবং নবাবের সাথে ইংরেজদের একটা চুক্তি হলো, ইতিহাসের পাতায় এটাকে বলা হয় আলীনগর সন্ধি। কি নগর সন্ধি বলা হয়? আলীনগর সন্ধি বলা হয়, মনে থাকবে। তাহলে আলীনগর সন্ধি মানে হচ্ছে ইংরেজদের মূলত কলকাতায় প্রত্যাবর্তনটাকে নবাব কর্তৃক মেনে নিয়ে বোঝায়, এবং সেখানে নবাবের পক্ষ থেকে দুইটি শর্ত ছিল। একটি হচ্ছে লবণের ইজারাদারি থাকবে কাদের হাতে, ইংরেজদের হাতে। দুই নম্বর হচ্ছে একজন ইংরেজদের প্রতিনিধি থাকবে কোথায়, নবাবের দরবারে। এতটুকু বোঝা আসছে কিনা বলো? আচ্ছা, কে বলছে? সঞ্জিদা বলছে আমি SMS দিলে, আচ্ছা কমেন্ট করলে বলো, কমেন্ট করলে। সঞ্জিদা শান্তা, মেহনাজ, সরি মাহুনাজ খন্দকার, মেহা বলছে আমি। ওকে, বাচ্চা কাচ্চারা ক্লিয়ার হয়েছে কিনা বলো তো একটু করে আমাকে। ইমরান বলছে জি স্যার ক্লিয়ার। মাইমুনা সিদ্দিকা বলছে ক্লিয়ার। তারপর হচ্ছে বাকিদের কি খবর বলো, বাকিরা কমেন্ট করে জানো কেমন। এটা বুঝলে সামনের দিকে যাইতে পারবো আমরা। ওকে মুনতাসির, এবার দেখো ইংরেজরা বলছে ভাই তোমরা তো এখন পর্যন্ত তামাশা দেখো নাই, এখন আর তামাশা দেখবা। এখন আর কি দেখবা? তামাশা দেখবা। ইংরেজরা কলকাতার ইজারাদারি পেয়েছে, লবণের ইজারাদার। ইজারাদার অর্থাৎ লবণের সকল ব্যবসা নিয়ন্ত্রণ করবে কারা? ইংরেজরা। যাই হোক, সেপ্টেম্বরের দিকে কলকাতা অঞ্চলে লবণ চাষ হয়, এবং চাষিরা যারা আছে, চাষিরা হচ্ছে লবণগুলো তুলে পাইকারি দরে বিক্রি করে। ধরো স্বাভাবিকভাবে তোমার দেখা যাচ্ছে তারা 50 কেজি কেউ 50 মন কেউ লবণ চাষ করেছে, তার মধ্যে সে 45 মন লবণ বিক্রি করে দেয়, 5 মন লবণ সে নিজের জন্য রাখে, সারা বছর যেন সে তোমার হচ্ছে যে তার যে আহার্য খাবার দাবার সে ব্যবহার করতে পারে। এই হচ্ছে অবস্থা। ইজারাদার কি? ইজারাদার হচ্ছে ঠিকাদার, অর্থাৎ যারা তোমার ব্যবসাটা নিয়ন্ত্রণ করবে। আমরা যাদেরকে ডিলার বলি, কি বলি? ডিলার বলি। অর্থাৎ লবণের চাষ অন্য কেউ করতে পারবে না। ওকে, এখন বুঝছো? আচ্ছা মেহনাজ, ওকে। তাহলে দেখো লবণের ইজারাদার কারা? ইংরেজরা, তারা লবণের দেখাশোনা করবে। এখন সেপ্টেম্বরের দিকে লবণ যখন তোলা হয়, তখন দেখা যাচ্ছে সাধারণত 1 মণ লবণ অন্য সময় বিক্রি হইতো 4 আনা 5 আনে, 4 আনা বা 5 আনা এরকম বিক্রি হইতো, 4 আনা বিক্রি হইতো। কিন্তু ইংরেজরা, আচ্ছা আমি সহজ ভাষায় বলি, 4 আনা না বলি, 1 টাকা বলি বোঝার সুবিধার্থে। ধরো এমনি সাধারণত 1 মণ লবণ বিক্রি হয় পাইকারিতে 1 টাকা দরে,
পাইকারিতে কয় টাকা দরে? পাইকারিতে 1 টাকা দরে বিক্রি হয়। কিন্তু ইংরেজরা এই বছর যে কাজটা করেছে, অর্থাৎ 1756 সালের ঘটনা এটা, 1756 সালে তারা যে কাজটা করেছে সেটা হলো তারা যেই লবণের 1 মণ 1 টাকা, সেটা তারা মানুষের কাছ থেকে 2 টাকা দামে কিনতে শুরু করলো। কয় টাকা দামে? 2 টাকা দামে কিনতে শুরু করলো। এখন মানুষ যেহেতু বাঙালি, আর বাঙালিতে তুমি জানো স্বাভাবিকভাবে বাঙালি একটা লোভী প্রকৃতির, তো এখানে যে কাজটি করেছে, মানুষ যখন দেখলো যে 1 টাকার লবণ 2 টাকা করে বিক্রি করতেছে, তখন স্বাভাবিকভাবে ধরো কেউ 50 মণ লবণ উৎপাদন করেছে, সেখান থেকে 45 মণ লবণ সে বিক্রি করে দেয়, কিন্তু আর 5 মণ লবণ ঘরে খাওয়ার জন্য রাখে। এটা হচ্ছে তাদের নিয়ম। বাট যখন তারা দেখলো লবণ ডাবল দামে বিক্রি কিনা হচ্ছে, তখন তারা এই যে ঘরে খাওয়ার জন্য যে 5 মণ লবণ রাখে, সেগুলো না রেখে সম্পূর্ণ লবণ ইংরেজদের কাছে বিক্রি করে দেয়। ওকে, তার মানে সাধারণ মানুষের ঘরে খাবারের মতো কোনো লবণ থাকে না। এটা কি বুঝে আসছে? সাধারণ মানুষের ঘরে খাবারের মতো কোনো লবণ থাকে না। এরপর একটা সময় গিয়ে এত লবণ কি করবে একটু বলে বুঝতে পারবা। ইংরেজদের ডাবল দামে কিনে ফেলেছে, এরপর তারা সেগুলো হচ্ছে স্টক করে রেখেছে। এটাকে আমরা বাজার মনোপলি বলি। একটা সময় ঘরে ঘরে লবণের হাহাকার দেখা দিল, অর্থাৎ মানুষ লবণের অভাবে রান্না করতে পারছিল না, তরকারি রান্না করতে পারছিল না, এই অবস্থা হয়ে গেল। তখন ইংরেজরা তখনও পর্যন্ত লবণগুলো বিক্রি করতেছিল না। এরপর কি হয়েছে? যখন লবণের হাহাকার চূড়ান্ত রূপ লাভ করলো, তখন যে লবণ ইংরেজরা কিনেছে 2 টাকা দামে, সেই লবণ তারা খুচরা বাজারে 4 টাকা দামে বিক্রি করতে শুরু করলো। বুঝতে পারছি? তাহলে বলো, এটা এক ধরনের ডাকাতি না ভাইয়া? এটা এক ধরনের জুচ্ছুরি না? অর্থাৎ যে লবণটা তারা কিনেছে কয় টাকা দামে রে ভাই? তারা 2 টাকা দামে কিনেছে, সেই লবণটা তারা বিক্রি করতেছে 4 টাকা দামে, ডাবল দামে। আর সাধারণ মানুষেরও করার কিছুই ছিল না। সাধারণ মানুষেরও করার কিছুই ছিল না। কেন ছিল না? কারণ ভাই খাইতে তো হবে, বাঁচতে তো হবে। তখন তারা নিজেদের যে লবণের দাম হচ্ছে 1 টাকা, অতি লোভের কারণে, অতি লোভের তাঁতি নষ্ট হলে কথা আছে, অতি লোভের কারণে তারা সেটা 4 টাকা দামে কিনতে বাধ্য হলো। বুঝতে পারছি? এবং নিজেদের লোভের কারণে নিজেদের পকেটের টাকা খরচ করে যে লবণ বিক্রি করে তারা টাকা ইনকাম করেছিল, সবগুলো তারা লবণ কিনতে ব্যয় করে দেয়। এতটুকু ক্লিয়ার হয়েছে বাচ্চারা? এতটুকু ক্লিয়ার হয়েছে? লবণের কাহিনী ক্লিয়ার? এটা একটু মনে রাখবা। এগুলো হচ্ছে মূলত 1756 সালের সেপ্টেম্বর মাসের কথা। আচ্ছা, অর্থাৎ আমি আরেকবার বলছি, সাধারণত 1 মণ লবণ বিক্রি হয় 1 টাকা করে সাধারণত, কিন্তু লবণের ইজারাদারি পাওয়ার পর সেই লবণ ইংরেজরা কিনেছে 2 টাকা দামে। যেহেতু অতিরিক্ত মুনাফা, অতিরিক্ত টাকা পাওয়া যাচ্ছে, সেজন্য সাধারণ মানুষ নিজেদের খাওয়ার জন্য যে লবণ রেখেছিল সেটা সহ ইংরেজদের কাছে বিক্রি করে দেয়। যার কারণে ইংরেজরা যখন দেখে যে লবণের হাহাকার দেখা দিয়েছে, মানুষ লবণের অভাবে তরকারি রান্না করতে পারছে না, তখন এই লবণ তারা 4 টাকা দরে বিক্রি করতে শুরু করে। এখানে সাধারণ মানুষ একটা দোষ ছিল, আর ইংরেজদের ব্যবসায়িকভাবে নৈতিকতার অভাব ছিল। অর্থাৎ সহজ ভাষায় বললে দুষ্ট মূলত ইংরেজদেরই, কারণ সাধারণ মানুষ তো চাইবে একটু মুনাফা অর্জন করতেই। এটা খুবই সিম্পল একটা বিষয়। লোভে পাপ, পাপে মৃত্যু, আমাদের হাবিব বলছে লোভে পাপ, পাপে মৃত্যু। এটা ক্লিয়ার হয়েছে? এটাই ক্লিয়ার হয়েছে বাচ্চা কাচ্চা? শামিম রানা বলছে ক্লিয়ার। ওকে, আমি একেবারে ধরে ধরে তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি যেন আর সমস্যা না থাকে। এখন ভাই এটাই তো শেষ ব্যবসা না, ব্যবসা তো আরো থাকবে। ইংরেজদের সাথে লবণের ব্যবসা এটা না, লবণের তো আরো মৌসুম আসবে। এর পরের বছর 1757 সালে ফেব্রুয়ারি মাসের দিকে, ফেব্রুয়ারি মাসে আবারও লবণ তোলা হয়, লবণ চাষ হয়। এবং স্বাভাবিকভাবেই এই লবণগুলো কিনবে কারা বলতো দেখি? ইংরেজরা কিনবে। ইংরেজরা কিনবে। কিন্তু যেহেতু ইতিমধ্যেই ইংরেজদের কাছ থেকে সাধারণ মানুষরা একবার ঠকেছে, সাধারণ মানুষ যেহেতু একবার ঠকেছে,
সেজন্য ইংরেজদেরকে আর হচ্ছে সাধারণ মানুষ বিশ্বাস করতে চাইছে না। সাধারণ মানুষ বলছে, ভাই তোমরা গত বছর যে কাহিনীটা আমাদের সাথে করেছো, আমরা এই বছর এগুলো মেনে নিব না, তোমাদেরকে আমি আর বিক্রি করবো না। ওকে, তোমাদের কি করবো না, আমরা লবণ বিক্রি করব না। কারা বলেছে? সাধারণ মানুষ বলেছে, কারণ গত বছর তোমাদের কাছ থেকে আমরা একটা বড় শিক্ষা পেয়েছি। ওকে, রাকিন, আচ্ছা কবির স্যার, বাচ্চারা বুঝছো কিনা বলো তো দেখি। তো সাধারণ মানুষ তারা বলছে আমরা ইংরেজদেরকে, আমি লিখে দিচ্ছি এখানে কেমন, চাষিরা ইংরেজদের লবণ বিক্রিতে অস্বীকৃতি জানায়, লবণ বিক্রিতে অস্বীকৃতি জানায়। বলছে তোমাদেরকে আমরা লবণ বিক্রি করব না, কারণ গত বছর যে কাজটা করেছো ওইটা দিয়ে আসলে তোমাদেরকে লবণ বিক্রি করা যায় না, আমরা নিজেরাই কি করবো, বাজারে নিয়ে গিয়ে লবণ বিক্রি করব। এই জায়গাতে মূলত ইংরেজরা বলে যে তোমরা এটা পারবা না ভাই। বলছে কেন পারবো না? বলছে পারবা না এর কারণ হচ্ছে আমাদের কাছে একমাত্র লাইসেন্স আছে আমাদের কাছে লবণ ব্যবসার, আমরা ছাড়া এই অঞ্চলে আর কেউ কি করতে পারবে না, লবণ ব্যবসা করতে পারবে না। যেহেতু এটা হচ্ছে লাইসেন্স পেয়েছে আমরা, সো এটা আর কেউ লবণ ব্যবসা করতে পারবে না, আমরাই করব। অতএব তোমরা নিজের লবণ চাষ করার চিন্তা বাদ দিয়ে দাও, আমাদেরকে লবণগুলো পাইকারি দরে বিক্রি করতে হবে। মর্যাদা ক্ষুণ্ণ হয় মানে হচ্ছে মর্যাদা কমে যায়। ওকে, এটা কি বুঝে আসছে? এবার দেখো, এখন যেহেতু ইংরেজদের হাতে লবণ চাষ ছাড়া কোনো অপশনই ছিল না, লবণ ব্যবসা ছাড়া আর কোনো অপশন ছিল না, তখন ইংরেজরা বলে যে তোমরা তো আমাদেরকে বিক্রি করতে হবে, আমাদেরকে বিক্রি করা ছাড়া আসলে অন্য কোথাও বিক্রি করতে পারবে না। তখন সাধারণ চাষিরা বলছেন আমরা বিক্রি করবো না। এটা নিয়ে ইংরেজদের সাথে সাধারণ লবণ চাষিদের মধ্যে একটা ঝগড়া ঝামেলা সৃষ্টি হয়ে যায়, এবং এই ঝামেলা হইতে হইতে এমন একটা পর্যায়ে চলে যায় যে ইংরেজরা সাধারণ চাষিদের উপর রীতিমতো অত্যাচার করতে শুরু করে দেয়। তার মধ্যে একটা অত্যাচারের ঘটনা আমি তোমাদেরকে বর্ণনা করছি, যাকে আমরা উৎপীড়িত ব্যক্তি হিসেবে চিনব। একজন চাষি সে ইংরেজদের কাছে লবণ বিক্রি করতে অস্বীকৃতি জানায়, যার কারণে তার সামনে একেবারে উৎপীড়িত চাষি, একজন সাধারণ চাষি যায় উৎপীড়িত চাষি হিসেবে আমরা চিনব, সে যখন লবণ বিক্রি করতে অস্বীকৃতি জানায়, তখন তার সামনেই তার সন্তান সম্ভবা অন্তঃসত্ত্বা স্ত্রীকেই কি করা হয়, অন্তঃসত্ত্বা স্ত্রীর উপর নির্যাতন চালানো হয়, তাকে ধর্ষণ করা হয় 5-6 জন ইংরেজ মিলে। আর যখন এই উৎপীড়িত চাষিটা এগুলো দেখতে অস্বীকৃতি জানায়, চোখ বন্ধ করে রাখে, তখন ইংরেজরা বলছে না তোমাকে এগুলো দেখতে হবে, এই দৃশ্যগুলো দেখতে হবে। তখন সে বারবার যখন চোখ বন্ধ করতেছিল, তখন তাকে নখের নিচে, কিসের নিচে, নখ আর কি, নখের নিচে কাটা ফুটিয়ে দেওয়া হয়। বুঝতে পারছো এটা কি অমানবিক নির্যাতন দেয়া হয়। ওকে, শেষ পর্যন্ত সে তোমার বাধ্য হয় লবণ বিক্রি করতে, এবং সে খুব বেশি কষ্ট পায়, এবং কষ্ট পাওয়ার পর সে নবাবের কাছে যায়, সে মুর্শিদাবাদে যায়, নবাবের কাছে যায়। নবাবের কাছে গিয়ে বলে যে দেখেন, নবাবের কাছে যায় এই উৎপীড়িত ব্যক্তিটা, উৎপীড়িত ব্যক্তি কার কাছে যায়, নবাবের কাছে যায়। বলছে দেখেন আমি তো বুঝতে পারতেছি না আমি কি আসলে ইংরেজদের শাসনের মধ্যে আছি নাকি নবাবের শাসনের মধ্যে আছি। যদি আমি ইংরেজের শাসনে থাকি তাহলে আপনি নবাব হয়ে তো অকার্যকর, আপনি ব্যর্থ। আর যদি নবাবের শাসনে থাকি তাহলে ইংরেজরা তো আমার উপর এভাবে কখনোই নির্যাতন করতে পারতো না। দেখেন আসলে তারা কি পরিমাণ নির্যাতন চালিয়ে যাচ্ছে, আমার পোয়াতি বউ, আমার পোয়াতি স্ত্রী, অসন্তান সমবা স্ত্রীকে তারা যাচ্ছে তাই অবস্থা করেছে, 5-6 জন সান্ডা গুন্ডা মিলে তারা অত্যাচার চালিয়েছে, আর সেগুলো আমাকে দেখতে বাধ্য করেছে। যখন আমি চোখ বন্ধ করতেছিলাম তারা বারবার আমার নখের নিচ দিয়ে কাটা ফুটিয়ে দিচ্ছিল যেন আমি সেগুলো চোখ খুলে দেখি, তারা আমার চোখ খুলে রাখতেছিল, দেখতে বাধ্য করতেছিল। এ হচ্ছে অবস্থা। তো নবাব এই কথাগুলো শুনে খুব বেশি রাগ করে, অনেক বেশি রেগে যায়, এবং রেগে গিয়ে সে ইমিডিয়েটলি খুব তাড়াতাড়ি সে হচ্ছে তোমার দরবার আহ্বান করে। দরবার বুঝো তোমরা,
দরবার আহ্বান করে এবং এই দরবারের মধ্যে আমরা বেশ কয়েকজন ব্যক্তিকে দেখতে পাবো। এই জায়গায় ছিলেন মীর জাফর আলী খাঁ, মীর জাফর, পাশে ছিলেন রাজবল্লভ, এরপর ছিলেন রায় দুর্লভ। ওই যে মানুষগুলো কি করেছিল, তাকে সুপারিশ করেছিল। এরপর ছিলেন জগৎ শেঠ, এরপর আরো ছিলেন মানিক চাঁদ, এরপর ছিলেন অমি চাঁদ। এছাড়াও আরেকজন ব্যক্তি ছিলেন যে ছিল হচ্ছে তোমার মূলত ইংরেজদের প্রতিনিধি ওয়ার্ডস। এই মানুষগুলোকে নিয়ে নবাব সিরাজউদ্দৌলা দরবারের মধ্যে বসেন। কোথায় বসেন? দরবারের মধ্যে বসেন এবং দরবারে বসে তিনি বলেন যে দেখেন, আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নিতে বসেছি। তো এই কথা বলার পর অন্যান্যরা বলে যে এই দরবার তো কখনোই গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত হয় না, সো আমরা কিভাবে নিব? আচ্ছা, নবাবের কাছে চলে যায় সরাসরি। দরবার মানে বৈঠকখানা না, দরবার মানে বৈঠকখানা না, দরবার মানে হচ্ছে নবাবের যে কি রয়েছে, যে আদালত রয়েছে, ওই আদালতটা নবাব যেখানে বিচার আচার করে, যেখান থেকে তার সংসদটা পরিচালনা করা, জাতীয় সংসদ বলতে পারো। ওকে, এবার দেখো আমি তোমাদেরকে যেটা বলছি, স্যার এই নাটকটা আরেকদিন পড়ানো হবে, জাস্ট আরেকদিন পড়ানো হবে, এর মধ্য দিয়ে আমাদের নাটক শেষ হয়ে যাবে, এরপর আমরা অন্য একটা টপিকে চলে যাব। তাহলে দেখো, এই দরবারের মধ্যে নবাব সবাইকে ডাকে এবং বলে যে দেখেন, আপনারা আমার বিচার করুন। আমি আজকে কারো বিচার করতে বসিনি, আমি আমার বিচার আপনাদের কাছে দিতে এসেছি। তো সবাই একটু অবাক হয়ে যায়, বলছে কেন এই কথা বলছেন? বলছে দেখেন, আপনারা হচ্ছে সবাই মিলে আমাকে অনুরোধ করেছিলেন, আর অনুরোধ করেছিলেন বলে আমি ইংরেজদেরকে লবণের ইজারাদারে দিয়েছিলাম, আবারও সুযোগ দিয়েছিলেন আরেকবার ব্যবসা করার। কিন্তু তারা কি করেছে? তারা আমাদের সাধারণ কৃষকদের উপর অত্যাচার চালিয়েছে, নির্যাতন চালিয়েছে, এবং এতটাই নির্যাতন চালিয়েছে যে উৎপীড়িত ব্যক্তি দেখেন তার উপর কি পরিমাণ অত্যাচার চালিয়েছে, ওই উৎপীড়িত ব্যক্তি সহ সেখানের মধ্যে ছিল। তো বলছে এছাড়াও তারা আরো অর্থনৈতিকভাবে আমাদের সাধারণ মানুষের উপর অত্যাচার চালিয়েছে। যে লবণের দাম দেখাচ্ছে 4 আনা 8 আনা, সেগুলো তারা 1 টাকা ধরে কিনে 3 থেকে 4 টাকা পর্যন্ত কি করেছে, বিক্রি করেছে। তখন তখন হচ্ছে রাজবল্লভ বলে যেটা হচ্ছে ডাকাতি, এটা তো একটা ডাকাতির মতো। তখন নবাব সিরাজউদ্দৌলা বলেছে ওরা তো ডাকাতি করার সুযোগ পেয়েছে আপনাদের কারণে। আপনারাই মূলত কি বলেছিলেন? আপনারা তাদেরকে সুযোগ দেওয়ার কথা বলেছিলেন, আর সুযোগ দেওয়ার কথা বলেছিলেন এবং আমি সুযোগ দিয়েছিলাম, কিন্তু তারা এই সুযোগের সদ্ব্যবহার করে নাই, তারা অসৎ ব্যবহার করেছে। আজকে আমার সাধারণ জনগণ, সাধারণ কৃষক যারা আছে, তারা নির্যাতনের শিকার হয়েছে। এভাবে কথা বলতে একটা সময় নবাব অনেক বেশি রেগে যায়। রেগে গিয়েই সেনাপতি মোহনলালকে তিনি ডাক দেন। একটু খেয়াল করবে এই জায়গাতে, এখান থেকে মূলত আমাদের পলাশীর যুদ্ধের দিকে আমরা যাব। এখন তোমাদেরকে একটু জানাইতে হবে এই মানুষগুলো কারা ছিল এবং মোহনলাল কারা ছিল। মীর জাফর আলী ছিলেন সিপাহ সালার। সিপাহ সালার মানে কি? সহজ ভাষায় বললে প্রধান সেনাপতি। সিপাহ সালার মানে কি রে? প্রধান সেনাপতি। রাজবল্লভ ছিলেন ওই সময়ের একেবারে নবাব আলীবর্দী খানের আমল থেকেই তিনি ছিলেন প্রভাবশালী দেওয়ান এবং জমিদার। রায় দুর্লভ ছিলেন নবাব সিরাজউদ্দৌলার সিনিয়র সেনাপতি। জগৎ শেঠ ছিলেন ওই সময়ের সবচেয়ে ধনী ব্যক্তি এবং এতটাই ধনী ছিলেন যে নবাবের যখন কোনো কারণে টাকা দরকার হইতো তিনি জগৎ শেঠের কাছ থেকে টাকা ধার নিতেন। এরপর মানিক চাঁদ ছিলেন কলকাতার গভর্নর, তিনিও অনেক বড় একজন ব্যক্তি, প্রভাবশালী ব্যক্তি, অমিচাঁদ জমিদার। এছাড়াও ওয়ার্ডস ছিলেন কোথাকার প্রতিনিধি? ইংরেজের প্রতিনিধি। অর্থাৎ এই ব্যক্তিগুলো যেন তেন ব্যক্তি ছিলেন না, এই ব্যক্তিগুলো ফেলে দেওয়ার মতো কোনো ব্যক্তি ছিলেন না, প্রত্যেকের একটা ওজন ছিল, প্রত্যেকের ওজন অনেক ভারী ছিল। তো আর মোহনলাল কে ছিলেন? মোহনলাল ছিলেন একজন অতি সাধারণ সেনাপতি। তার মানে যোগ্যতা, দক্ষতা এবং পদাধিকার সব দৃষ্টিকোণ থেকে মোহনলাল ছিলেন অনেক বেশি নিচে। তো এই মোহনলালকে যখন ডাক দেন নবাব সিরাজউদ্দৌলা, মোহনলাল দরবারে ঢুকেই খাপ থেকে, খাপ বুঝো তরবারি যেখানে রাখা হয়, খাপ থেকে তরবারিটা খুলে ফেলেন। এখন দেখো তোমার নিয়ম অনুসারে, সাধারণ নিয়ম অনুসারে যদি কোনো একজন অভিজ্ঞ মানুষ কিংবা কোনো একজন মানুষের সামনে
তরবারি উন্মুক্ত করা হয়, এটার মানে দিয়ে যেটা বোঝায় সেটা হলো আমি যে কোনো মুহূর্তেই আপনাদেরকে হত্যা করতে পারি। তো নবাব সিরাজউদ্দৌলা ইতিপূর্বে তাদেরকে এমনিতে হুমকি দিয়েছিল, বলছে আপনারা কি নবাবকে ভয় দেখাচ্ছেন, নবাব চাইলে যে কোনো মুহূর্তে আপনাদেরকে বন্দী করতে পারে, হত্যা করতে পারে, এরকম অনেক কথা বলেছিল। তো মহল্লার যখন তরবারি উন্মুক্ত করেছে তখন এগুলো জগৎ শেরের মাইন্ডে লেগে যায়। জগৎ শের বলে যে নবাব মনে হয় আমাদের যে পদমর্যাদা সেই পদমর্যাদা ভুলে গেছেন। মীর জাফর একই কথা বলে, বলছে আপনি মনে হয় আমাদের যে একটা মর্যাদা রয়েছে সেই মর্যাদা মনে হয় আপনি ভুলে যাচ্ছেন। ওকে, তো এই কথাগুলো বলার পরে নবাব সিরাজউদ্দৌলা বলে আচ্ছা ঠিক আছে, যা হয়ে গেছে তা হয়ে গেছে। তিনি একটু শান্ত হন, তিনি সবকিছু বুঝতে পেরেছেন, তার বয়স তো অল্প ছিল, তিনি সহজে রেগে যাইতেন। তিনি বলতেন আচ্ছা ঠিক আছে, যা হয়ে গেছে তা হয়ে গেছে, এখন একটা কাজ করেন সবাই মিলে। সেটা হলো যে তিনি পেয়াদা, রাজদরবারের পেয়াদা মানে যারা সেখানে কর্মকর্তা যারা তাদের তিনি আদেশ দেন কোরআন শরীফ এবং গঙ্গা জল আনতে। কোরআন এবং কি আনতে? গঙ্গা জল আনতে। তো একজন পেয়াদা কোরআন শরীফ নিয়ে আসে, অথবা এখানে মুসলমান ছিলেন মীর জাফর এবং নবাব সিরাজউদ্দৌলা, এই দুজন কোরআন শরীফ ধরে। নবাব বলছে আমরা এখন শপথ করব, যেই পরিস্থিতি হোক না কেন, যেই অবস্থায় হোক না কেন, যাই হোক না কেন, আমরা কখনোই যাই হোক না কেন আমরা কখনোই নবাবের বিরুদ্ধে যাব না। ওকে, তো যাই হোক মীর জাফর বলতে আচ্ছা ঠিক আছে, আমি কখনোই নবাবের বিরুদ্ধে যাব না, এমন কোনো কাজ করব না যেটার কারণে দেশের ক্ষতি হয় কিংবা আমাদের যে অঞ্চল, আমাদের অঞ্চলের বিশ্বাসঘাতকতা হয়, এরকম কোনো কাজ আমরা করব না। এছাড়াও এখানে যেহেতু রাজবল্লভ, রায় দুর্লভ, জগৎ শেঠ, মানিক শেঠ, উমিচাঁদ এরা সবাই যেহেতু সনাতন ধর্মাবলম্বী ছিল, এরাও গঙ্গাজল ধরে শপথ করে যে আচ্ছা ঠিক আছে, যাই হোক না কেন আমরা কখনোই কোথায় যাব না, নবাবের বিরুদ্ধে যাব না, এবং দেশের ক্ষতি হয় এমন কোনো কাজ আমরা কখনোই করব না। এতটুকু বোঝা আসছে কিনা বলো? তার মানে তারা সবাই কিন্তু আবার লাইনে চলে আসছে। আর নবাব ওয়ার্সকে বলে যে যাও, আমি তোমাকে মুক্তি দিয়ে দিলাম, তুমি কলকাতায় ফেরত যাও, তোমার ব্যাপারে আমরা সিদ্ধান্ত পরে নিব। এটা বুঝছো কিনা একটু বলো তো আমাকে বাচ্চারা, এটা বুঝছো তোমরা? একটু কমেন্ট করে জানো কাহিনী বুঝছো কিনা। আমি আসলে একটু সময় নিয়ে পড়াচ্ছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়, কারণ আমি জানি বাংলাদেশের অধিকাংশ শিক্ষার্থী নাটক এবং উপন্যাস তারা পড়ে না, পড়ার সময় পায় না, কিংবা পড়ার মতো যথেষ্ট আগ্রহ তাদের মধ্যে থাকে না। ইমরান বলছে জি স্যার, লামিয়া বলছে জি স্যার। ওকে, রিয়া, সুজন, আহমেদ, শাইখ, শাহরিন, লিসা, ভেরি গুড, সবাই বুঝছো। তাহলে তারা সবাই নবাবের সাথে একটা অঙ্গীকার আবদ্ধ হয়েছে, তারা আর কখনোই বিশ্বাসঘাতকতা করবে না, নবাবের বিরুদ্ধে যাবে না। কিন্তু দুনিয়ার নিয়ম কি? দুনিয়ার নিয়ম হচ্ছে যেই ব্যক্তি একবার বিশ্বাসঘাতকতা করবে, যার মধ্যে জাস্ট একবারের জন্য বিশ্বাসঘাতকতার দুষ্টি ঢুকে গেছে, পোকারি ঢুকে গেছে, সে কখনোই এই বিশ্বাসঘাতকতা ষড়যন্ত্র এখান থেকে বের হতে পারবে না। সময় এবং সুযোগ পেলে সে অবশ্যই আরো একবার তোমার সাথে বিশ্বাসঘাতকতা করবে, এটাই জগতের নিয়ম। ঠিক একইভাবে এই মানুষগুলো যদিও বা নবাবের হাতে হাত রেখে শপথ করেছিল, তারা কখনোই নবাবের বিরুদ্ধে যাবে না, তারা কখনোই দেশের বিরুদ্ধে যাবে না। দিন শেষে চূড়ান্ত বাস্তবতা হচ্ছে তারা সময় এবং সুযোগ যখনই পেয়েছিল, তারা আবারও নবাবের বিরুদ্ধে চলে গিয়েছিল, আবারও দেশের বিরুদ্ধে চলে গিয়েছিল। এবং এই সকল বিশ্বাসঘাতকতার কারণেই, এই সকল বিশ্বাসঘাতকদের কারণেই, এই সকল ষড়যন্ত্রকারীদের কারণেই নবাব সিরাজউদ্দৌলা বাংলার শেষ স্বাধীন নবাব, তার পরিণত হয়েছিল অনেক বেশি ভয়াবহ এবং হৃদয় বিদারক। আমরা আশা রাখছি আগামী ক্লাসে আমাদের নাটকটি আমরা শেষ করতে পারবো। তোমাদের অনুভূতি, তোমাদের ভালো লাগা মন্দ লাগলে আমাদের সাথে শেয়ার করবা। পাশাপাশি একেবারে শেষ মুহূর্তে আমি আরেকবার আবদার করতে চাই, তোমরা যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে যুক্ত ছিলে, তোমরা প্রত্যেকেই আমাদের ক্লাসগুলো শেয়ার করে দিবা এবং বন্ধুদেরকে মেনশন করে দেবো আরেকবার। আমি প্রত্যেকের টাইমলাইন ঘুরে ঘুরে দেখবো তোমরা শেয়ার করেছো কিনা, কারণ আমি চেষ্টা করছি ভেঙে বুঝিয়ে দিতে। আমি চেষ্টা করছি যারা সত্যিকার অর্থে শিক্ষার্থী, যারা সত্যিকার অর্থে ভালো রেজাল্ট করতে চাই, তাদের জন্য যেন পড়ালেখার পক্ষ থেকে আমরা কিছু করতে পারি। প্রশ্নক্রমে তোমাদের একটু বলে রাখি, আমাদের কিন্তু এখন দুইটা ব্যাচ চলছে। একটা হচ্ছে 2025 ব্যাচের গোল্ডেন ব্যাচ, যেটা ক্লাস মে মাসের থেকে শুরু হবে। এছাড়াও যারা 2024 ব্যাচ আছো, তোমাদের জন্য রয়েছে র্যাপিড ব্যাচ। সো তোমরা যারা এখনো পর্যন্ত এই দুটি কোর্স এনরোল করোনি, দ্রুত তোমরা এনরোল করে ফেলো, আমাদের সাথে যেন তোমরা যুক্ত হয়ে যেতে পারো এবং দারুণ দারুণ ক্লাসগুলো আমাদের সাথে যেন তোমরা এনজয় করতে পারো। ভেরি গুড। ইমরান তোমার শেয়ার দেখাচ্ছে, পাশে শেয়ার দেখাচ্ছে, ভেরি গুড। বাকিদের অনেকেই আছে শেয়ার করে নাই, আমি তোমাদের কাছ থেকে আরো একটা শেয়ার প্রত্যাশা করি।
যাই হোক, দেখা হবে আগামী ক্লাসে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।